আছে এবং দুইটা মাস আছে, এইগুলো মুভ করা যায়। আমাদের যে বিয়ারিং সাপোর্ট সেটা ফিক্সড, কিন্তু বাকি যে আমাদের গাইড ভ্যান গুলো আছে দেখো এগুলো মুভ করা যাচ্ছে। মাসগুলোকেও আমরা মুভ করতে পারি। আমরা প্রথমে যে কাজটা করতেছি, আমরা এই শ্যাফটের ডায়ামিটার গুলো মেজার করে নিব। 2 থেকে 3টা পজিশনে আমরা একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে ডায়ামিটার গুলো মেজার করে নিচ্ছি। এবং শ্যাফটের লেন্থটা হবে আমাদের দুইটা বিয়ারিং সাপোর্টের ইন্টারমিডিয়েট লেন্থ। এটা হচ্ছে আমাদের, দেখো বিমের লেন্থটা হবে, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ডায়া কত বললেন? মাঝের দুইটা ভিডিওটা পজ করছি, হ্যাঁ বলো। স্যার ডায়ামিটার কত বললেন? ডায়ামিটার, শ্যাফটের ডায়ামিটারটা আমরা মেজার করছি, ঠিক আছে, স্লাইড ক্যালিপার্স দিয়ে। ও, মাঝের দুইটা বিয়ারিং কি ক্ল্যাম্প করা আছে না এখন ফ্রিতে? হ্যাঁ হ্যাঁ, মাঝে দুইটা। মাঝের দুইটা বিয়ারিং কি ক্ল্যাম্প করা আছে? কারণ লেংথ তো এটা বিয়ারিং না, ঠিক আছে, এটা জাস্ট আমাদের সাপোর্টিং, হ্যাঁ ক্লাম্প, এটা আমরা মুভ করতে পারি, এটা বিয়ারিং না। বিয়ারিং জাস্ট দুটো এন্ডে আছে, দুটো এন্ডে বিয়ারিং সাপোর্ট দেওয়া আছে, এটা ফিক্সড। এটা হচ্ছে আমাদের টোটাল বিমের লেন্থ। আর মাঝখানে আমরা গাইড ভ্যান ইউজ করছি কিছু, যাতে আমাদের ডিফ্লেকশনের কারণে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, আমাদের সেফটির জন্য ইউজ করছি, ঠিক আছে। এবং এই গাইড ভ্যান গুলাকে স্যার এয়া চলে আসবে না? হ্যাঁ, ওগুলোর জন্য মানে এত সমস্যা হবে না? না না, ডিফ্লেকশনে কি মাঝখানে কিছু গ্যাপ থাকে, মানে একদম টাইটলি এ করা থাকে না, মাঝখানে যে পাস করছে গাইড ভ্যানের ভিতর দিয়ে কিছু গ্যাপ থাকে। তোমাদের এখানে দেখি ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, ও দেখাবো, কিছু গ্যাপ থাকে, টাইটলি থাকে না। বিয়ারিং যেমন একদম টাইটলি অ্যাটাচড আছে, এখানে কিছুটা গ্যাপ আছে। ঠিক আছে, বুঝছো? এই বুঝতে পারছো? কে জানি জিজ্ঞেস করলা? জি স্যার, বুঝছি। ঠিক আছে, বিয়ারিং এই আমাদের সাপোর্টের বিয়ারিংটা হচ্ছে ফিক্সড সাপোর্ট দিচ্ছে, আর আমাদের যে গাইড ভ্যানটা আছে এর মাঝখান দিয়ে শ্যাফটটা পাস করছে, সেখানে কিছু আমাদের ক্লিয়ারেন্স আছে, সেটা টাইটলি অ্যাটাচ করা নেই, তো ডিফ্লেকশনের সমস্যা হচ্ছে না। আর এই মাছগুলোকে আমরা মুভ করতে পারি, এই গাইড ভ্যানগুলোকে আমরা মুভ করতে পারি। আমাদের মাছগুলা বিভিন্ন পজিশনে নিয়ে আমরা আসলে দেখবো যে আমাদের ক্রিটিক্যাল স্পিডগুলো কিভাবে ভ্যারি করে। এবং আমাদের গাইড ভ্যানগুলো যেটা থাকবে, আমরা মাছ যেখানে থাকবে তার মোটামুটি 5 সেন্টিমিটারের মধ্যে এই গাইড ভ্যানগুলো প্লেস করব ফর আওয়ার সেফটি। দেখো আমরা লেন্থটা মেজার করে নিচ্ছি, এটা 40 সেন্টিমিটার, 400 মিলিমিটার আছে। দেখো 40 সেন্টিমিটার দেখা যাচ্ছে, একটু পজ করছি, 400 মিলিমিটার আছে আমাদের টোটাল শ্যাফটের লেন্থ। এবং দেখো পুরো শ্যাফটটা আমাদের 8টা স্প্যানে ডিভাইড করা আছে, প্রত্যেকটা স্প্যান হচ্ছে 50 মিলিমিটার করে, আমাদের এক্সপেরিমেন্টের সুবিধার জন্য। দেখো আমরা রেভলিউশন, ফিজিক্যাল রেভলিউশন মিটার দিয়ে আমরা হচ্ছে আরপিএমটা ভ্যারি করতেছি। তো আনফরচুনেটলি আমাদের রিডিংটা ঠিক মতো দেয় না, তো আমাদের আরপিএম মেজার করার জন্য আলাদা একটা ট্যাকোমিটার ইউজ করতে হবে। তো এই সেট আপে আরপিএমটা এটা দিয়ে ভ্যারি করতেছি। দেখো ভ্যারি করার আগে আমাদের গাইড ভ্যানগুলো আমরা একটু টাইট করে নিচ্ছি, মাছগুলোকে টাইট করে নিচ্ছি, এটা কিন্তু আমাদের সেফটি। ঠিক আছে, যে আমাদের গাইড ভ্যান যেগুলো আছে সেগুলো যদি মুভ করতেছি, তো যেখানে আমরা রাখবো সেখানে অবশ্যই এটাকে ক্লোজলি টাইট করে অ্যাটাচ করে দিতে হবে। সিমিলারলি ফর মাছগুলোকে যদি মুভ করা যায়, তো অবশ্যই আমাদের প্রত্যেকটা রান করার আগে আমাদের দেখতে হবে যে আমাদের এই মাছগুলো যাতে টাইটলি অ্যাটাচ থাকে, ঠিক আছে, ক্ল্যাম্প করা থাকে শ্যাফটের সাথে। সরি, সেটাই দেখো করা হচ্ছে। এখন আমরা আরপিএমটা ভ্যারি করতেছি।
দেখো আরপিএমটা আমরা মেজার করার জন্য একটা ট্যাকোমিটার ইউজ করতেছি। মানে মাছটা যে রোটেট করতেছে এর উপরে যদি আমরা লেজার বিমটা দিয়ে আমাদের হচ্ছে আরপিএমটা ভ্যারি করতেছি। ঠিক আছে, এরপর যখন ক্রিটিক্যাল স্পিডে চলে যাবে সেই স্পিডটা আমরা নোট ডাউন করে নিতে হবে। এবং ক্রিটিক্যাল স্পিডে আমরা খুব বেশিক্ষণ এটা শ্যাফটটাকে রান করে না, দ্রুত এটাকে রিমুভ করে দিচ্ছি। দেখো আমাদের তিনটা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা আছে যে আমাদের মাছ দুটো একসাথে থাকবে কিন্তু সেন্টার পজিশনে না, কোনো একটা অফসেট ডিস্টেন্সে থাকবে। আমরা একটা সার্টেন অফসেট ডিস্টেন্সে মাছগুলোকে সেট করতেছি। যেহেতু আমাদের কয়েকটা স্প্যান করা আছে, 8টা স্প্যান করা আছে, তো আমরা যে মার্কিং গুলা করা আছে সেটা দেখে দেখে কিন্তু আমরা খুব ইজিলি এই মাছগুলোকে অ্যাটাচ করতে পারি। আমাদের এই অ্যাডভান্টেজের জন্যই এই মার্কিং গুলা করা আছে। তো গাইড ভ্যানটাকে আমি ক্লোজলি নিয়ে যাচ্ছি, অ্যারাউন্ড 5 সেন্টিমিটার এর মতো কাছাকাছি নিয়ে যাচ্ছি, যাতে আমাদের খুব বেশি ডিফ্লেকশন থেকে অ্যাক্সিডেন্ট না হতে পারে। তো সবগুলোকে আমি টাইট করে দিচ্ছি, দেন হচ্ছে আমি রিডিং গুলো নিব। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1, যে মাছগুলো একসাথে আছে কিন্তু সেন্টার পজিশনে না। এই অবস্থায় ক্রিটিক্যাল স্পিডটা কিভাবে ভ্যারি করে। আরপিএমটা বাড়ানো হচ্ছে, আর আমরা জাস্ট ক্রিটিক্যাল স্পিডটা মেজার করব। অবশ্যই ডিফ্লেকশন বেশি হয়ে যাচ্ছে, আমরা ক্রিটিক্যাল স্পিডটা পেয়ে গেছি। ক্রিটিক্যাল স্পিডের ডিফ্লেকশনের সাথে সাথে আমাদের ভাইব্রেশনটা খুব বেশি হবে। এটা এগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আমাদের 3টা কেস নিছি যাতে আমাদের একটা এভারেজ ভ্যালু আমরা নিতে পারি। আমরা 3টা ডেটা নিয়েছি। দেন হচ্ছে আমরা এদের হচ্ছে সেকেন্ড কেসটা দেখি, যে আমাদের মাছ দুটো একসাথে থাকবে কিন্তু সেন্টার পজিশনে থাকবে। তো এটা নেওয়া হচ্ছে সেকেন্ড কেস, যে মাছ দুটো একসাথে থাকবে কিন্তু সেন্টার পজিশন অফ দ্য শ্যাফট। মাছগুলোকে আমি মুভ করতেছি, মুভ করে সেন্টার পজিশনে কিন্তু আমাকে ফিক্স করে দিতে হবে। এবার গাইড ভ্যান গুলো আমি ক্লোজলি নিয়ে আসবো মাছগুলার, এবং এগুলো খুব ক্লোজলি আমাকে অ্যাটাচ করে দিতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা এক্সপেরিমেন্টের আগে এটা এনশিওর করতে হচ্ছে যে গাইড ভ্যান গুলা মাছগুলা ঠিক মতো প্রপারলি ক্ল্যাম্প করা হয়েছে কিনা, টাইটলি অ্যাটাচড আছে কিনা, সেটা কিন্তু আমাদের এনশিওর করতে হচ্ছে প্রত্যেকবার। দেখো আমরা আরপিএম ভ্যারি করতেছি। দেখো একটা ভাইব্রেশন বেশি হচ্ছে, এই এই ক্রিটিক্যাল স্পিডটা আমরা দেখো মেজার করে নিচ্ছি ট্যাকোমিটার দিয়ে। এটা সেকেন্ড ক্রিটিক্যাল স্পিড,
আমরা এভাবে 3টা করে রিডিং নিচ্ছি যাতে কিনা আমাদের ভ্যালুগুলা মোরলেস কাছাকাছি রেঞ্জে থাকে, এটা আমরা এখান থেকে বলছি তো, ওইখান থেকে একটা আওয়াজ আসে, ভুল করতেছি। হ্যাঁ, তো আমাদের 3 নাম্বার কেস যেখানে হচ্ছে আমাদের মাসগুলা শুরু করে ফেলছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এরপর আছে স্যার প্রশ্ন নেই। ভিডিওটা কেমন দেখতে পাচ্ছি স্যার, এটাও চেক হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছ এখন আমাকে? ভিডিওটা রান করি, আমাদের লাস্ট কেস। লাস্ট কেস হচ্ছে আমাদের দুটো মাস সেপারেট থাকবে, সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল স্পিডটা বের করতে হবে। আচ্ছা, দুটো মাস সেপারেট মাসের ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল স্পিড কিভাবে বের করি মনে আছে? তোমার থিওরি ক্লাস পড়ানো হয়েছে, বলতে পারো কেউ? ডাঙ্কারলেস থিওরেম দিয়ে। ডাঙ্কারলেস থিওরেমটা আপনি কি বলেন? স্যার দুইটা আলাদা আলাদা যে ক্রিটিক্যাল স্পিডে স্যার ঘুরতো তার মানে বর্গের ব্যাসানুপাতিকের যোগফল, মানে 1/n স্কয়ার ইকুয়াল টু 1/n1 স্কয়ার প্লাস 1/n2 স্কয়ার। n1টা কি n2 কি? স্যার ওই m1 মাসের ক্রিটিক্যাল স্পিড আর m2 মাসের ক্রিটিক্যাল স্পিড হচ্ছে n2। দুটো কি ইকুয়াল থাকে না আলাদা থাকে? যদি মাস সেম হয়? স্যার মাস সেম হয় তাহলে স্যার সেম হওয়ার কথা, সেম হবে স্যার। সেম হওয়ার কথা, অন্যরা কি বলে? অন্য কারো কোনো আইডিয়া আছে সেম হবে কিনা না আলাদা হবে? কি কনফিউজড? দেখো, মাস সেম থাকলে সেম হবে, তোমার ফর্মুলাটা চেক করে দেখো, ঠিক আছে? এজন্য আমরা হচ্ছে একটা মাসের করসপন্ডিং ডেটাই নিব, দেন হচ্ছে আমরা ডাঙ্কারলেস ফর্মুলা থেকে সেটা বের করে নিব, ঠিক আছে? আরেকটা হচ্ছে দেখো, যেহেতু আমাদের দুইটা মাস, তাহলে কি 2 মোডস অফ ভাইব্রেশন পাওয়া যাবে না? এই ভাইব্রেশনের মোড কি হবে? দুইটা মাস সেপারেট অবস্থায় আছে, এই মাসটা এখানে ডিফ্লেকশন বেশি, এখানে ডিফ্লেকশন বেশি হবে। যেহেতু আমাদের মাস দুইটা, আমাদের 2 মোডস অফ ভাইব্রেশন হবে, মানে ক্রিটিক্যাল স্পিড দুইটা পাওয়া যাবে। আমরা সেটাই দেখছি যে আমরা এখানে দুইটা ক্রিটিক্যাল স্পিড পাবো। যদি 3টা মাস ইউজ করতাম তাহলে 3 মোডস অফ ভাইব্রেশন, দেন হচ্ছে আমরা 3টা ক্রিটিক্যাল স্পিড পেতাম।
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। দেখেন আমরা 2 মোডস অফ ভাইব্রেশন পাবো। ভাইব্রেশন পাবো দুইটা ক্রিটিক্যাল স্পিড, ঠিক আছে? ভাইব্রেশন না, ক্রিটিক্যাল স্পিড পাবো দুইটা। এটা আমরা একটু রান করি। এখানে আসলে ভাইব্রেশনটা অনেক বেশি হয়, তো আরেকজন একটু সাপোর্ট লাগতেছে আমাদের আব্বাস ভাই, ওনার একটু সাপোর্ট দিচ্ছি যাতে ভাইব্রেশনটা অনেক বেশি হয় আর কি। দেখুন আমি কিন্তু একটা মাসের স্পিডটাই নিচ্ছি, আমি দুইটা যেহেতু মাস একই, ক্রিটিক্যাল স্পিডটা সেমই থাকবে, একই শেফটের মধ্যে রান করতেছে। তাহলে একটা স্পিড আমি পেয়ে গেলাম, একটা ক্রিটিক্যাল স্পিড, সেই ভ্যালুটা দেওয়া হলো। দেন হচ্ছে আমি যদি ফার্দার এই স্পিডটাকে ইনক্রিজ করি, দেন হচ্ছে আমরা দ্বিতীয় সেকেন্ড ক্রিটিক্যাল স্পিডটা পাবো, এবং সেকেন্ডটা একটু হায়ার স্পিডে পাওয়া যায়, যেখানে আমাদের ভাইব্রেশন অনেক বেশি হয়। অনেক স্পিডে ঘুরতেছে, রোটেশনটা তো তোমাদের বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে ভিডিওর জন্য। এখানে একটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ক্রিটিক্যাল স্পিড। আমার যদি দেখো এখন কোন ক্রিটিক্যাল স্পিড নাই, স্পিড বাড়ানো হচ্ছে, একটু করে দেখবো আবার একটা সেকেন্ড ক্রিটিক্যাল স্পিড পাওয়া যাবে, যেখানে ভাইব্রেশনটা অনেক বেশি হবে। এবং আমরা হাতে ধরে রাখছিলাম, আমাদের এখানে টেবিল পর্যন্ত ভাইব্রেট করে। দেখো এইখানে যে এখন ভাইব্রেশনটা পাওয়া যাচ্ছে, দেখো শ্যাপটাকে দেখা যাচ্ছে না। সেই অবস্থা সেকেন্ড মোডস অফ ভাইব্রেশন, এটা আমরা তিনটা দেখি, মানে এটা এত ক্লোজলি রিলেট থাকে যে একটু স্পিডের এদিক সেদিক হলে এই ভ্যালুগুলো পাওয়া যায় না। তো এই থার্ড কেসটা নেওয়ার জন্য আমাদের একটু সতর্কতার সাথে নেওয়া লাগে। কারণ একটা ক্রিটিক্যাল স্পিডে বেশি পার হয়ে গেলে ভাইব্রেশনটা কমে যাবে। ওটা ফার্স্ট ক্রিটিক্যাল স্পিড পাওয়া গেছে, দেন হচ্ছে আমরা স্পিডটাকে ফার্দার ইনক্রিজ করতেছি সেকেন্ড ক্রিটিক্যাল স্পিড পাওয়ার জন্য। আর রানটা নেই, এই ডেটাগুলো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? আমরা কত স্পিডে পাচ্ছি, ডায়ামিটারগুলো কত পেয়েছি, এগুলো আমার কাছে নোট ডাউন করা আছে, আমি তোমার একটা সফট কপি দিয়ে দিব। স্যার হ্যাঁ, এখানে আমরা যে মেশিনটা দিয়ে লেজার দিয়ে হচ্ছে যে তা তো আরপিএমটা মাপতেছে, এখন কোনটা একদমই তাই। ক্রিটিক্যাল সেটা বুঝবো কিভাবে স্যার? মানে যখন আমাদের ভাইব্রেশনটা বেশি হচ্ছে, ক্রিটিক্যাল স্পিডে কি হয়, ভাইব্রেশন অনেক বেশি হয়ে যায় না, ছেড়ে ভাইব্রেশন তো যেতে কন্টিনিউয়াসলি হচ্ছে না, তো আমি কখন রিডিংটা নিয়ে বলবো যে এটা ক্রিটিক্যাল স্পিড, সেটা বোঝার যখন উপায় থেকে কিভাবে? ভাইব্রেশনটা বেশি হচ্ছে, আমি কিন্তু কন্টিনিউয়াসলি রিডিং নিচ্ছি, জাস্ট রিডিং পাওয়ার জন্য। কিন্তু আমার যখন যখন ভাইব্রেশনটা যখন বেশি হচ্ছে, এটা এখন একটু বেশি হচ্ছে না, আচ্ছা ভিডিওটা দিয়ে দেবো, দেখো বুঝতেছি যে না তো। ভিডিওটা রান করতেছে, তোমাদেরকে সেটা ফাইলটা দিয়ে দিলে তখন তো বুঝতে পারবে যে ভাইব্রেশনটা বেশি যখন হচ্ছে, তখন হচ্ছে আমরা রিডিংগুলো নিচ্ছি। তুমি একটু জুম করলে একটু বুঝতে পারো না? এবং আরেকটা বোঝার উপায় ছিল, যখন ভাইব্রেশন অনেক বেশি হয় তখন আমাদের এই থার্ড কেসের জন্য যে আমাদের পুরো যে বেস ব্যান্ডগুলো আছে, এগুলো শুধু সহ ভাইব্রেশন হতে থাকে, মানে এগুলো তো তোমাদের বোঝানো আমার অসম্ভব আর কি। এই জন্য আরেকজন তখন সাপোর্ট নিয়ে রাখছি, প্রচুর ভাইব্রেশন হয় এই কেসটাতে। তোমার ফাইলটা দিয়ে দিলে আমি মনে হয় আশা করি একটু মানে ভিজুয়ালাইজটা একটু ভালো হবে, যে আমাদের রিফ্লেকশন যখন বেশি হচ্ছে, মানে ভাইব্রেশনটা যখন বেশি হচ্ছে, তখন দেন হচ্ছে আমরা স্পিডটা মেজার করতে পারছি।
তোমরা দেখো তোমাদের স্ক্রিনটা একটু জুম করে নিতে পারো না, মোবাইলে থাকো বা জুম করে নিয়ে একটু দেখতে পারো না। প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই আমাদের এখন ভাইব্রেশনটা অনেক বেশি আসতেছে, দেন হচ্ছে আমরা ডেটাগুলো নিচ্ছি। এটার কেসে যে এখন একটু ভাইব্রেশনটা বেশি হচ্ছে। এই অবস্থা কি বোঝা যায়? এই এখন একটু ভাইব্রেশনটা বেশি হচ্ছে, একটু পরে 1-2 সেকেন্ড পরে হবে। এই সময় ভাইব্রেশনটা মাঝখানের শ্যাপটাও ভাইব্রেট করতেছে। বুঝছো তো তোমরা? প্রসিডিউরটা বুঝতে পারছো? ভিডিওটা তো আমি শেয়ার করে দিলে তোমরা তো দেখে নিতে পারবা। প্রসিডিউরটা তোমরা বুঝছো কিনা সেটা বলো। হ্যালো, জি স্যার। তাহলে এই এক্সপেরিমেন্টে কি করবা? আগেরটা তোমরা সেটা ডিসপ্লেসমেন্টের গ্রাফ প্লট করবা। এখানে আমাদের কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? আমরা এই এক্সপেরিমেন্টাল যেটা পেলাম, আমরা থিওরিটিক্যাল কিছু ভ্যালু পাবো। ল্যাব শিটটা দেখাই। আমাদের এক্সপেরিমেন্টাল ডেটার সাথে থিওরিটিক্যাল যে ভ্যালুগুলো আমরা পেতাম, সেখানে এরর কতটুকু আছে এটা আমরা দেখাতে হবে। একটু ওয়েট করে, আমি ক্লিপটা অন করছি। পিডিএফ দেখা যাচ্ছে? পিডিএফ দেখতে পাও না? জি স্যার, পিডিএফ দেখা যাচ্ছে। দেখো এখানে আমাদের ফর্মুলেশনগুলো দেওয়া আছে। ক্রিটিক্যাল স্পিডের জন্য কি ফর্মুলা হবে, থিওরিটিক্যাল কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, সেটা দেখাচ্ছি না। যখন ফর্মুলাটা আমাদের এইটাই ফর্মুলা ইউজ করতে হবে, যেখানে ওয়াই হচ্ছে আমাদের ডিফ্লেকশন, সেটার ফর্মুলাগুলো আমরা নিচ থেকে পাবো। যেমন কেস 1 মাস দুটা একসাথে আছে কিন্তু মিডল পয়েন্টে নেই, সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে। যেমন মিডল পয়েন্টে থাকতে বুঝতেছো এ ইকুয়াল টু বি হয়ে যাবে, ইকুয়াল টু L/2। এই লেন্থ কত এল আছে? 400 মিলিমিটার। 400 মিলিমিটার, ঠিক আছে? এলটা ছিল 400 মিলিমিটার। বেয়ারিং সাপোর্টের মাপের যে লেন্থ আছে সেটাকে আমরা বলছি লেন্থ অফ দ্য বিম, সিম্পল সাপোর্টেড বিম। সে 400 মিলিমিটার। লিনিয়ার পয়েন্টে থাকে এ আর বি কত 200 মিলিমিটার হয়ে যাবে। ডাব্লিউটা কি কত হবে? ওয়েটটা কত হবে? এখানে বলা আছে M1 and M2 টুগেদার, মানে হচ্ছে প্রত্যেকটা মাস আমাদের 1 কেজি করে আছে, আর টোটাল থাকবে আমাদের 2 কেজি। এটা কিন্তু ডাব্লুটা কিন্তু নিউটনে নিতে হবে, ওয়েট ফোর্স, এটাকে নিউটনে নিয়ে নিতে হবে, ফোর্সে কনভার্ট করতে হবে। 9.8 অন দ্য মিনিট, শুধু মাস বসাই দিও না।
নাম্বার কেস, তাহলে ডিফ্লেকশন যদি পেয়ে যাও, ডিফ্লেকশন পেয়ে গেলে এই ফর্মুলা থেকে থিওরিটিক্যাল যে ক্রিটিক্যাল স্পিড পাওয়ার কথা সেটা পেয়ে যাবে, সেটার সাথে আমরা এক্সপেরিমেন্টালটা কম্পেয়ার করব। 3 নাম্বার কেসের জন্য দেখো ডাঙ্কালিস ফর্মুলা ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা আলাদা করে বের করতে হবে। দেখো ফর্মুলা একই, শুধু ডিফ্লেকশন আলাদা। আর ডিফ্লেকশনের ফর্মুলা আমাদের কি কি আছে, এটার জন্য ডিফ্লেকশনের করসপন্ডিং ফর্মুলা দেখো এটা। এখানে কিন্তু W is for 1 কেজি মাস। দেখো সব যেহেতু আমাদের সেম আছে, এই জন্য ডিফ্লেকশনগুলো একই রকম পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে ডিফ্লেকশন আমাদের এখান থেকে ক্রিটিক্যাল স্পিড পেয়ে যাবে। আরেকটা প্যারামিটার যেটা আছে, এই ফিগারটা দেখো, দুটো প্যারামিটার আছে, এ আর বি। ফর্মুলাতে এ আর বি ছিল, কেউ কিছু বললা না যে স্যার এ আর বি কি জিনিস, কত কিছু বুঝতে না। এটা হচ্ছে আমাদের লেফট সাইড, মানে লেফট বিয়ারিং সাপোর্ট থেকে আমাদের মাসের, দেখো এই যে দুটো মাস যখন একসাথে আছে তখন এর মিডল পয়েন্ট বরাবর যে ডিসটেন্স সেটা বলছি এ, এবং সেকেন্ড এন্ড অফ দ্য বিম থেকে মাসটার মিডল পয়েন্ট তো ডিসটেন্স বলছি বি। এগুলো তো আমি সেট করছি, এটা ডেটাগুলো তোমাদের দিয়ে দিতে হবে, তোমরা বেঁচে গেছো। কিন্তু এয়ার বিট হচ্ছে এইটা, যে আমি যদি মিডল পয়েন্টে রাখি তাহলে L/2, যদি না আপনাদেরকে শিফট করে রাখলাম সেক্ষেত্রে এয়ার বি এর ডিসটেন্স কিন্তু আলাদা হবে, এটা আমাদের নিয়ে নিতে হবে। তো অনেক সময় কোনো কুইজে যদি এ আর বি না বলে বলে দিতে পারি যে এক এন্ড থেকে এই পরিমাণ আছে, এক এন্ড থেকে এই পরিমাণ আছে, তখন কিছু ধরে নিতে হবে। যে কোনো একটা এ ধরতে পারবো, যে কোনো একটা বি ধরতে পারবো, কোনো সমস্যা নেই, রেজাল্ট একই আসবে। তাহলে এখান থেকে করতে হবে এই থিওরিটিক্যাল ডেটাগুলো বের করতে হবে, আর এক্সপেরিমেন্টাল যেগুলো বের করলাম সেগুলো তো তোমাদের দিয়ে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। সেইখান থেকে তোমাদের একটা টেবিল, একটা দেখো ডাটা টেবিল আছে, এইখান থেকে তোমাদের ক্যালকুলেটেড ক্রিটিক্যাল স্পিড, মানে এক্সপেরিমেন্টাল যেটা আর থিওরিটিক্যাল যেটা, সেটা তোমাদের কম্পেয়ার করতে হবে। কতটুকু এরর আসতেছে সেটা বের করবা, এবং পসিবল কী কী রিজন হতে পারে সেটা তোমরা চেষ্টা করবে। হলো, ঠিক আছে? কোনো কোশ্চেন? বলো, কার কোনো কোশ্চেন আছে? তার মানে নাই নাকি? আর দেখো স্টেট অফ ক্যামে আমাদের একটা অবজেক্টিভ তো, হ্যাঁ বলো। স্যার রিপোর্টে কি কি লিখতে হবে? ওটা যা যা লেখো তাই দিয়ে লিখবা, অন্যান্য এক্সপেরিমেন্টের মতো লিখবা, কি করবা, অবজেক্টিভ থাকবে, কি অ্যাপারেটাস ইউজ করছো সেটা থাকবে। অতিরিক্ত লেখার দরকার নেই, ঠিক আছে? স্যাম্পল ক্যালকুলেশন থাকবে, ডাটা টেবিল থাকবে, ডিসকাশন থাকবে কিছু, এই গ্রাফ থাকবে, ঠিক আছে? স্যার আর দেখো আর কোনো কোশ্চেন আছে ওটা তো বলো, নাহলে ক্যামেরার একটা অবজেক্টিভ আমাদের বাদ গেছে, ছোট্ট একটা অবজেক্টিভ, অনেক কিছু করাতে যায়, ওটা ভুলে গেছি, দেখাই দিচ্ছি তোমার। ক্যামে আমরা দেখো তিনটা অবজেক্টিভ আছে, টু মেজার দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফলোয়ার এট ডিফারেন্ট ক্যাম অ্যাঙ্গেল, সেটা আমরা মেজার করলাম ফর্মুলেশন করে, এবং এটার গ্রাফগুলো প্লট করছি, তাই না? ডিসপ্লেসমেন্টগুলো মেজার করে, অ্যাঙ্গেলগুলো মেজার করে গ্রাফ প্লট করছি, একাধিক হয়ে গেছে। এখন দেখো বলছো টু কম্পেয়ার দ্য অ্যাকচুয়াল কার্ভস উইথ দ্য থিওরিটিক্যাল কার্ভস, মানে অ্যাকচুয়াল যে প্রোফাইলটা আছে ক্যামের সেইটার সাথে আমার থিওরিটিক্যাল প্রোফাইলের একটু কম্পেয়ার করতে হবে। সে মনে করো আমি বিভিন্ন ক্যাম অ্যাঙ্গেলে এর ডিসপ্লেসমেন্টগুলো জানি, সিমিলারলি যদি আমাদের অ্যাকচুয়াল ক্যামের ডিসপ্লেসমেন্টটা কত হবে সেটা যদি বের করতে পারি, দেন হচ্ছে আমরা এই অ্যাকচুয়াল কার্ভের সাথে থিওরিটিক্যাল যেগুলো পেলাম ডাটা জেনারেট হলো পিকোস্কোপ সফটওয়্যার থেকে, সেটার সাথে কম্পেয়ার করতে পারবো।
সেটার জন্য যেটা করছি দেখো, আমার কিছু ক্যামের প্রোফাইলগুলো আমি ড্র করছি। তোমাদের যা যা কাজ করা লাগতো সব করে দিচ্ছি। তো ইমেজটা একটু অন হোক। স্যার আমরা সফটওয়্যার থেকে যে ডাটাগুলো পাইলাম স্যার এক্সপেরিমেন্টাল না স্যার আপনার থিওরিটিক্যাল? কোনটার ক্ষেত্রে? ক্যামের ক্ষেত্রে? জি স্যার, এই যে স্যার সফটওয়্যার থেকে যে ডাটাগুলো পাইছি স্যার। এটা এক্সপেরিমেন্টাল, আমরা এক্সপেরিমেন্ট করলাম না। আর থিওরিটিক্যাল হচ্ছে ফর্মুলাতে যেটা বের করবো। দেখো আমার ইমেজটা কি দেখা যায়? এটা হচ্ছে ক্যাম 1। আমি তো জি জুম স্যার, করি বা দেখা নোট যাচ্ছে। করো। দেখো এইখান থেকে আমরা ডিসপ্লেসমেন্টটা কিভাবে মেজার করব। দেখো আমাদের একটা বেস সার্কেল আছে না? দেখো এই ক্যামের কয়টা সার্কেল থাকে বলো? সার্কেল থাকে। বেস সার্কেল কোনটা? স্যার ছোটটা আর এই যে বড় সার্কেলটা কি বলে দেবে? স্যার প্রাইম সার্কেল। ঠিক আছে। তাহলে দেখো যে সার্কেলই বলুক আমাদের পড়া নেই। দেখো এই সার্কেলের পরেও দেখো আমাদের কিছু এক্সটেনশন আছে ক্যামের, তাই না? ক্যামেরার প্রোফাইলের উপর ডিপেন্ড করে কিছু এক্সটেনশন থাকে। এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য ক্যাম প্রোফাইল। তো আমার যদি পুরো এই প্রাইম সার্কেল যেটা বললাম যদি পুরো সার্কুলার হয়, তাহলে কি আসলে কোনো ফলোয়ারের মুভমেন্ট হবে? পুরো যদি একই শেপ থাকে, একই রাউন্ড শেপ থাকে, তাহলে কি ফলোয়ারের মুভমেন্ট হবে? না স্যার। দেখো বাকি এক্সটেন্ডেড যে শেপটুকু আছে সেইটুকু কিন্তু ওইটুকুর জন্যই কিন্তু আমি ফলোয়ারের ডিসপ্লেসমেন্টটা পাবো। আর নিচের দিকে দেখো এইদিকে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট পাবো না, সব ডিসপ্লেসমেন্ট 0। এবং দেখো এই ক্যামগুলো কিন্তু সিমেট্রিক, এই জন্য আমি অর্ধেক হাফ নিয়েছিলাম। 0 থেকে সে মনে করো 90 ডিগ্রি পর্যন্ত। এইখান থেকে কিছু দেখো ডিফ্লেকশন আমি পাবো বা ডিসপ্লেসমেন্ট পাবো। এইখানে প্রোফাইল যতটুকু থাকবে আমার ডিসপ্লেসমেন্টও সেরকমই হবে। ঠিক আছে, এখানে প্রোফাইল যেরকম থাকবে আমাদের ফলোয়ারের ডিসপ্লেসমেন্টও ওই পরিমাণই হবে। যদি বেশি শার্প থাকে তাহলে ডিসপ্লেসমেন্টটা বেশি হবে, আর যদি বেশি সার্কুলার থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্টটা বেশি হবে না, অল্পই থাকবে। তাহলে দেখো আমি যদি এইখান থেকে দেখো আমি এই লাইনগুলো ড্র করা হয়েছে 10 ডিগ্রি গ্যাপ দিয়ে দিই, মানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তাহলে এই করসপন্ডিং অ্যাঙ্গেলের জন্য কি ডিসপ্লেসমেন্টগুলো বের করা যাবে? আমি যদি প্রাইম সার্কেল সেভেন করো আমি 90 ডিগ্রির জন্য, দেখো প্রাইম সার্কেলকে এই পয়েন্টে সে ইন্টারসেক্ট করছে আর এই এক্সটেনশনকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। যদি আমি এই লেন্থটা জানি তাহলে কিন্তু এই পরিমাণ ডিসপ্লেসমেন্টই 90 ডিগ্রির জন্য হবে। বোঝা যাচ্ছে? থিওরিটিক্যাল ম্যাথগুলোতে যেভাবে স্যার ডিসপ্লেসমেন্ট কার্ভ আঁকতাম ওরকম ভাবে করতে হবে স্যার। হ্যাঁ, তুমি এটা বলো যে আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে কিনা যে আমাদের এই জি লেন্থটা স্যার, হবে সেইটা আমরা কিন্তু ম্যাথ ডিসপ্লেসমেন্ট টেস্ট করবো না, ডিসপ্লেসমেন্টটা। তাহলে আমাদের এই ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। এখন সে মনে করো আমি তোমাদের থাকতা নিজেরা ড্রয়িংটা করলে স্কেল বসায় মেজার করে ফেলতে পারতাম। তাহলে এখন তো মেজার করা যাচ্ছে না, যে তোমাদের কাছে ক্যামগুলো নাই। সেটার ওইটা তোমার দেখাচ্ছে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, লাইট একটা সফটওয়্যার। আমার মনে হয় তোমরা শিখে রাখলে তোমাদের কাজে লাগবে, কারণ আমার আন্ডার গ্রেড থিসিসের সময় এই সফটওয়্যারটা কাজে লাগবে। এই জন্য আমি দেখাইতে পারতেছি, মাথায় আসতো না আমার। একটা ইমেজ সফটওয়্যার, খুব লাইট একটা সফটওয়্যার এবং খুব ইউজ করা যায়। তোমাদের একটা দেখায় দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ইমেজ জে লিখে সার্চ দিবা, এটা চলে আসবে ইমেজ জে, খুব লাইট একটা সফটওয়্যার। এখানে দেখো কি করতে হবে, এখানে প্রথমে এই পিকচারটা অ্যাড করতে হবে। তুমি ড্র্যাগ করতে পারো, সে ড্র্যাগ করে নিয়ে আসে দিলে পরে সফটওয়্যারটা এখানে সফটওয়্যারের মধ্যে ইমেজটা সেভ হয়ে যাবে এবং ওপেন হবে। আমার সফটওয়্যারের মধ্যে ওপেন হয়েছে, এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। এখন দেখো এখান থেকে আমি ডাইমেনশনটা কিভাবে পাবো? সফটওয়্যার কিন্তু জানে না আমার ডাইমেনশনটা কি স্কেলে আছে।
মানে এই লাইনগুলো যে ড্র করছি একটা ভ্যালু আমাকে দিয়ে দিতে হবে এবং তার ইউনিটটাও দিয়ে দিতে হবে। ঠিক আছে, মনে করে আমি সার্কেলটা ড্র করতে সার্টেন রেডিয়াস নিয়ে যদি এই রেডিয়াসটা দিয়ে দিতে পারি তাহলে সে কিন্তু করসপন্ডিং এই রেডিয়াসের করসপন্ডিং যে লেন্থ কতটুকু আসছে সেটা সে বের করে দেখাবে। ঠিক আছে, তো এই জিনিসটা মানে এই ডাইমেনশনটা মানে প্রত্যেকটা ক্যামেরার ডাইমেনশন যেটা তোমাদের বললাম যে 9 মিলিমিটার করে হয়, ম্যাক্সিমাম হইতে পারে 9 মিলিমিটার। এই তোমাদের ফিগারটা এখানে দেওয়া নেই, ঠিক আছে, এই জন্য তোমাদের একটু মানে মিসিং হয়ে গেছে। এটা আমি স্ক্যান করে তোমাদের প্রোভাইড করে দেবো, আমার কাছে আছে, সেটা আমি একটু দেখি, তাহলে তোমার একটু ডাইমেনশনটা একটু ক্লিয়ারলি পেয়ে যাবে আর 9 মিলিমিটার কেন হচ্ছে এটাও বুঝতে পারবে। এখন আমরা একটা রেফারেন্স ভ্যালু দিয়ে দেবো। আমি আমার কাছে যে শিটটা আছে সেখানে আমি দেখতেছি, সেটা হচ্ছে আমাদের এই বেস সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে এই প্রাইম সার্কেল পর্যন্ত, মানে প্রাইম সার্কেলের রেডিয়াসটা আছে আমাদের এখানে দেওয়া আছে 15 এবং সবগুলোই 15। আমাদের যতগুলো ক্যাম আছে, আমাদের এই 4টা ক্যাম আছে আমাদের এক্সপেরিমেন্টাল ল্যাবে, সবগুলোর এই প্রাইম সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 15 মিলিমিটার। তো দেখো আমি এই রেফারেন্স ভ্যালুটা দিয়ে দেবো যে আমাদের এই প্রাইম সার্কেলের রেডিয়াসটা হচ্ছে 15 মিলিমিটার। তোমাদের একটু বলে রাখি, আমার কিন্তু ওই যে বেস সার্কেলের সেন্টার পয়েন্টটা লোকেট করতে একটু কষ্ট হয়েছে, ম্যানুয়ালি করতে হয়েছে। এই লাইনগুলো আমি ম্যানুয়ালি করছি, তো আমার কিছু এরর থাকতে পারে, এরা তোমরা একটু ডিসকাশন লিখতে পারো যে ম্যানুয়াল কিছু এরর থাকতে পারে। জাস্ট ওইটা দেখাচ্ছে যে আমাদের একটা রেফারেন্স ভ্যালুটা পুট করতে হবে। এখন আমাদের এখানে প্রত্যেকটা সার্কেলের জন্য প্রাইম সার্কেলের রেডিয়াস হচ্ছে 9 মিলিমিটার। তাহলে আমি 9 মিলিমিটার একটা রেডিয়াস দিয়ে দেবো। দেখো আমি স্ট্রেট লাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে অনেকগুলো আছে। দেখো আমার থিসিসের জন্য অ্যাঙ্গেলটা মেজার করা লাগছিল, ভালো হয়েছে। দেখো আমার এখান থেকে এই সেন্টার পয়েন্ট থেকে এই প্রাইম সার্কেলের রেডিয়াসটা সিলেক্ট করে দিব। দেখা যাচ্ছে তো না? বুঝতেছো? সফটওয়্যারটা শিখে রাখলে কাজে লাগবে। দেখো আমাদের অবজেক্ট ফুলফিল করতে হবে, তাহলে ছেড়ে দিন। বোঝা যাচ্ছে না? সমস্যা আছে? শুনতে পাইতেছো? জি স্যার। কঠিন মনে হচ্ছে নাকি বেশি? স্যার নতুন তো। সমস্যা নেই, মানে খুব বেশি কঠিন হবে না আশা করি। হ্যাঁ, একটু ক্যামে আমাদের একটু বেশি অনেক দেখানোর চেষ্টা করছি আর কি, যাতে পুরো ওভারঅল সিনারি তোমাদের সামনে থাকে। এরকম করে আমরা আমরা আমাদের সময় করি নেই আর কি, ঠিক আছে? হয়তো দেখাচ্ছি, তুমি কম্পেয়ার করতে পারো। দেখো সফটওয়্যার ইউজ করলে শেখা হয়ে যাবে, কারো যদি কখনো কাজে লাগতেও পারে। আরো অনেক সফটওয়্যার আছে, কিন্তু আমি বলছি না ইমেল যেটা ইউজ করতে হবে, অন্য কেউ চাইলে সফটওয়্যার ইউজ করতে পারো, অনেক অ্যাভেলেবল সফটওয়্যার আছে। আমি ইমেজ যেটা যেহেতু আগে করছিলাম, এই জন্য সেটা আমার সুবিধার জন্য আমি করছি। তাহলে দেখো আমার এই রেফারেন্স লাইনটা দিয়ে দিতে হবে। তো এইখানে কিন্তু স্ট্রেট লাইন ড্র করা একটু কঠিন, ঠিক আছে? যেটা করবা, একটা লাইনে ক্লিক করে শিফট প্রেস করে রাখবা কিবোর্ডে, তাহলে একদম স্ট্রেট লাইন। সে মনে করো মোর অর লেস আমাদের এই লাইনটার ডাইমেনশন আমাদের কাছে দেওয়া আছে 15 মিলিমিটার প্রাইম সার্কেলের। সেই ডাইমেনশনের শিটটাও আমি তোমাদের সাথে দিয়ে দেবো, কারণ আমি ভিডিও ফাইলগুলো অ্যাড করবো, ডাইমেনশন শিটটাও পেয়ে যাবো আশা করি। তাহলে এটা আমাকে রেফারেন্স হিসেবে দিতে হবে। এটা দেখো এখানে অ্যানালাইজ একটা অপশন আছে, দেখা যায়? জি জি স্যার। স্যার। এই অ্যানালাইজে ক্লিক করবা, দেখো নিচে আসবে সেট স্কেল, এখানে যাবা। সেট ডিস্টেন্স ইন পিক্সেল, পিক্সেল যেটা থাক, নন ডিস্টেন্স, এই নন ডিস্টেন্সটা আমাদের দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের 15 মিলিমিটার। দেখো ইউনিট অফ লেন্থ এটা দেওয়া আছে, এটা আমি দিয়ে দেবো মিলিমিটার। আমি ওকে দিয়ে দিই, তাহলে সে একটা রেফারেন্সটা নিয়ে নিল। এখন আমি যে কোনো লেন্থ মেজার করতে পারবো। সে এখন আমি লেন্থ দেওয়া আছে, সে আমি এই লেন্থটা মেজার করি, এখন 9 মিটার আসছে কিনা। এই পয়েন্ট থেকে
ঠিক আছে, এটা আমাদের কত 9 মিলিমিটার আসার কথা, আমি জানি না, আমার ড্রয়িংয়েও ভুল থাকতে পারে বা স্কেলগুলো বাঁকা তারা হতে পারে। এটা যখন কি করবো দেখো, লেনটা ড্র করলাম, সবগুলো লাইন 10 ডিগ্রি করে করে আঁকা হয়েছে, ঠিক আছে, তোমার কাছে এই করে ডাটা নিলেই হবে। দেখো হচ্ছে এইদিকে কেন নেই এই সাইডে, এদিকে আমাদের সিমেট্রিক, ঠিক আছে, এই সাইডে যা ভ্যালু পাবা এই সাইডে একই ভ্যালু পাবা। এই জন্য আমি জাস্ট 1/4 ডাটা নিয়েছি। আর দেখো নিচের দিকে সব জিরো, এদিকে ডেটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, এদিকে শুধু প্রাইম সার্কেলই আছে। ইভেন এই 10 ডিগ্রির জন্য জিরো পাবা, দেখো এইখানে প্রাইম সার্কেলটা আর এই আমাদের যে শেপটা সেটা একদম ম্যাচ করে গেছে, তাহলে এখানেও জিরো আসবে, পরেরটাও মোরলেস জিরোর কাছাকাছি, 8টা থেকে পাবা। তাহলে দেখো এই লেনটা যদি আমি দেখি, আমি যদি অ্যানালাইজে যাই, আবার লেনটা ড্র করে অ্যানালাইজে যাবো, এবার আসবা মেজার। দেখো মেজার দিলে এরিয়া, মিন, মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাঙ্গেল, লেন কত আসে, কত ছিল 9 মিলিমিটার, ঠিক আছে। দেখো আমার ওইখানে একটু কম আসছে, জুম করে দেখতে পাচ্ছ, দেখো তো জি স্যার, দেখা যাচ্ছে। কত একটু কম না, 8.873। তো মোরলেস আমার কাছাকাছি আসছে, 9 মিলিমিটার ধরতে পারি। কিছু এরর থাকবে যেহেতু আমি ফ্রি হ্যান্ডে মানে এটা করছি আর কি, অ্যাঙ্গেলগুলো করা বা সেন্টার পয়েন্টটা লোকেট করা বেশি ঝামেলা হয়েছে, এক্স্যাক্টলি সেন্টার পজিশনে হয় নাই, এই কারণে কিছু এরর আসবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা লেন্থ বের করতে পারি, ঠিক আছে। তোমরা সেভ করতে পারো, প্রত্যেকটা ডাটা সেভ করে রাখতে পারো, আমার সেভ করার দরকার নেই। দেন হচ্ছে এই যে পরের ডিগ্রির জন্য নিবা, এই অ্যাঙ্গেলের জন্য নিতে হবে। দেখো এগুলো কিন্তু একটু ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, শিফট প্রেস করলে কিন্তু পুরোটা সোজা আসবে। তো এই অ্যাঙ্গেলটা নিব, আবার অ্যানালাইজে যাব, মেজার দিব, মেজার দিলে আমাদের এই লেন্থটা আসছে 6.790। তাহলে এটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, এখান থেকে 0 থেকে যদি শুরু করি এর করসপন্ডিং অ্যাঙ্গেল পাবা। আচ্ছা, আমাদের যে ডেটাগুলো তোমাদের দিলাম, ঠিক আছে, ভোল্টেজ টাইম ডেটা, সেখান থেকে অ্যাঙ্গেলগুলো প্লট করলা, সেখান থেকে 0 থেকে 360 ডিগ্রি রোটেশনটা আছে, জিরোটা কোনটা বলতে পারো এখানে রেফারেন্স, জিরো রেফারেন্সটা কোন পজিশন ক্যামেল, জিরো পজিশনটা হবে জাস্ট এই অপোজিট পয়েন্টটা, ঠিক আছে, মানে প্রাইম সার্কেলের উপরে যে পয়েন্টটা আছে যেখানে আমার কোনো লাইন ড্র করা নাই, সেইখান থেকে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল শুরু হবে। বুঝতে পারতেছি? স্যার ছবিগুলো কি দিয়ে দিবেন, হাতে হ্যাঁ, আঁকা ছবিগুলো দিয়ে দেবো, ছবিগুলো দিয়ে দেবো, ছবি না দিলে তো পারবা না। ঠিক আছে, জিরো শুরু হবে, দেখো এই আমার সেন্টার পয়েন্টটা জাস্ট অপোজিটে যে প্রাইম সার্কেলটা আছে এই পয়েন্ট থেকে, মানে আমরা এই লাইনগুলো ড্র করছি 90 ডিগ্রি থেকে, 90, 100, 110, 20, 30, 40, 50, 60, 70, মানে এই যে লাইনটা এখন ড্র করা আছে এটা হচ্ছে 170 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য করসপন্ডিং ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের 6.790। আমরা যদি এইখান থেকে দেখি আমাদের যে এক্সেল ফাইলটা আছে সেইখানে কত আছে, আমরা এক্সেল ফাইলে চলে আসলাম, 170 ডিগ্রি অ্যাঙ্গেল এক্সেল দেখা যাচ্ছে। এই এক্সেল দেখতে পাও? জি স্যার, এক্সেলটা দেখা যাচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের 170 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার জন্য দেখো করসপন্ডিং হচ্ছে 8.72, আর আমরা অ্যানালাইজ করে পেলাম কত 6 পয়েন্ট সামথিং। দেখো 6.790, এটা আমাদের ডিফারেন্স থাকবে, কিছু এরর থাকবে, এটা লিখে দিও, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে আমি হাতে আঁকছি ফ্রি হ্যান্ড স্কেচ করছি, কিছু এরর আসতে পারে এবং এররই আসছে না। তো সবগুলো ডেটার জন্য কিন্তু কম্পেয়ার করতে হবে না, আমরা অল্প কিছু ডেটা তোমাদের দিয়েছি, এই অল্প কিছু ডেটার জন্য কম্পেয়ার করে দেখাবা যে এই করসপন্ডিং অ্যাঙ্গেলের জন্য এরর কতটুকু আসছে, ঠিক আছে। এই বুঝতে পারছো? কেউ বুঝো না এরকম আসো? আজকের ল্যাবটা কিন্তু বেশিক্ষণ হইলো নাকি তোমাদের? জি স্যার। জি স্যার। কি করবো, যে ক্যামেরা দেখাইলাম, ডিরেক্টলি না দেখালে তাড়াতাড়ি হয়ে যেত, ঠিক আছে।
তাই ক্যামটা আমি একটু রিক্যাপ করে দিই। আমরা পিকোস্কোপ থেকে তোমরা ডাটা পাবা হচ্ছে টাইম আর ভোল্টেজের টাইমের ডেটা পেয়ে যাবা। এইখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গেলের ডেটাগুলো প্লট করব। ডিসপ্লেসমেন্ট কীভাবে ধরলাম, ম্যাক্সিমাম ভোল্টেজটাকে আমরা 9 মিলিমিটার ধরবো, কারণ আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 9 মিলিমিটার হবে। আমি তোমাদের যে ইমেজগুলো দিয়ে দেবো স্ক্যান করে, দেখবো যে প্রত্যেকটা ক্যামেরার জন্যই আমাদের প্রাইম সার্কেলের রেডিয়াস আছে 15, ওইদিকে আছে 24। তাহলে মোর অর লেস 9 মিলিমিটারের একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাবা। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা, এটা হবে করসপন্ডিং ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এটাকে 9 মিলিমিটার ধরে প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো বের করে নিতে হবে। আবার টাইম ডিফারেন্সটা কীভাবে বের করলাম, কোনো একটা সাইকেল বের করলাম, একটা করসপন্ডিং সাইকেলের জন্য আমাদের যেহেতু 1 সেকেন্ডে 2টা সাইকেল কমপ্লিট হচ্ছে, তাহলে একটা সাইকেল কমপ্লিট হওয়ার জন্য 0.5 সেকেন্ড টাইম লাগবে। তো যে কোনো একটা পয়েন্ট থেকে পয়েন্টটা এমনভাবে সিলেক্ট করতে হবে, আগে পুরো ডাটা রেঞ্জটা নিয়ে নিবা, দেখবা যে সাইকেলটা কোথা থেকে কোথায় শুরু হচ্ছে, যাতে একটা পিক পয়েন্ট থাকে আবার একদম মিনিমাম পয়েন্ট থাকে, ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে, মিনিমাম ভোল্টেজ থাকে, পুরো সাইকেল নিবা। নিয়ে হচ্ছে যেই পয়েন্ট থেকে শুরু করবা একটা ইমাজিন করে সে ইচ্ছা মতো ধরে নিবা, তার সাথে 0.5 অ্যাড করে নিবা, তাহলে একটা পুরো সাইকেল যাতে চলে আসে। দেন ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা 0 করে দিচ্ছি, যাতে কিনা আমাদের অ্যাঙ্গেলটা 0 চলে আসে, 0 ডিগ্রি চলে আসে। দেন হচ্ছে প্রত্যেকটা থেকে আমরা ইনিশিয়াল যে টাইমটা ছিল সেটা সাবট্রাক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে সেটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করতেছি এইভাবে যে আমাদের 0.5 সেকেন্ডের জন্য পুরোটা রোটেশন হচ্ছে, তাহলে 0.5 সেকেন্ডে আমরা রোটেশন পাচ্ছি 360 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে কত পাবো, আর আমাদের করসপন্ডিং যে টাইম ডিফারেন্সটা আছে সেটার জন্য কত ডিগ্রি কমপ্লিট হবে সেটা পেয়ে যাবো। তাহলে এই অ্যাঙ্গেল আর ডিসপ্লেসমেন্টই আমাদের ফাইনালি প্লট করে তোমাদের সাবমিট করতে হবে। এটা হলো একটা টাস্ক। আর একটা টাস্ক হচ্ছে আমাদের ম্যানুয়ালি যে আমি পিকচারগুলো দিয়ে দেবো, এইটা তোমরা একটা সফটওয়্যার থেকে ইমেজ, যে খুব ইজি সফটওয়্যার, বা তোমরা টিউটোরিয়ালও দেখতে পারো, খুব অ্যাভেলেবল আছে টিউটোরিয়াল, কোনো সমস্যা নেই। জাস্ট এই লেনগুলো মেজার করে জাস্ট এই 9টা থেকে 10টা ডাটা তোমরা একটু কম্পেয়ার করবা, আমাদের এতটুকু এরর আসে, ঠিক আছে? সফটওয়্যারটা কি টিমে দেওয়া হবে? সফটওয়্যারটা দিয়ে দেবো। এই যে ফাইলটা দেখেন না, ক্রিটিক্যাল স্যাপ, এটা হচ্ছে ফাইলটা হচ্ছে 1.8 জিবি গিগাবাইট। সফটওয়্যার দিতে পারবো, সফটওয়্যারটা দিয়ে দেবো না, যাও, তোমাদের একটা কষ্ট কমে গেল, ঠিক আছে? তোমাদের দিতে হবে কি দুটো ভিডিও, এই সফটওয়্যারটা, এই ডাটাগুলো দিতে হবে, এবং ডাটাগুলো কে কোন সেকশন, মানে কোন রোল থেকে কোন রোল কোন ডাটা ইউজ করবে সেটা আমি দিয়ে দেবো। আর ক্রিটিক্যাল স্পিড অফ শ্যাপ, সেটা ডাটাগুলো তোমাদের দিতে হবে। এই রিকোয়ার্ড ডাটাগুলো আমি দিয়ে দিব না। এগুলো ল্যাব রিপোর্ট জমা দিবা কবে সেটা বলো। কালকে? না স্যার, মিনিমাম 1 সপ্তাহ টাইম দিন স্যার। সময় দেওয়া যায়? স্যার অনেক ধরনের কাজ তো স্যার হ্যাঁ এটাতে। হ্যাঁ, অনেক স্যার এই ল্যাব রিপোর্টে তো অনেক ধরনের কাজ আছে স্যার, ঝামেলা একটু। তাহলে 1 সপ্তাহ দিবা, বৃহস্পতিবারের মধ্যে দাও নাকি? না স্যার, সামনে শনিবার দেন স্যার। স্যার এই সপ্তাহে অনেক সিটি ল্যাব প্রজেক্টের কাজ আছে তো স্যার। ঠিক আছে, শুক্রবার রাত 12টার মধ্যে দিও, ঠিক আছে? শুক্রবার রাত 12টা, শনিবারই হলো আর কি। শনিবার তোমরা ক্লাস করবা, দিতে পারবা নাকি? শুক্রবার রাত 12টার মধ্যে দিয়ে রাখবেন, টিম সাপ করতে হবে। আর স্যার আমরা টেবিল আর গ্রাফের জন্য তো স্যার সফটওয়্যার ইউজ করতে পারবো স্যার। টেবিল গ্রাফ, হ্যাঁ সফটওয়্যার ইউজ করতে পারবো। গ্রাফ আমি তো বলি এই যে এক্সেলে করো না, অন্য সফটওয়্যার ইউজ করো পারো। তাহলে স্যার রিপোর্ট কি হাতে লেখা লাগবে নাকি টাইপ করে যাবে? আমাদের যেটা সুবিধা হয়। অন্যগুলো কিভাবে দিছো? স্যার রায়হান স্যারের তো স্যার টাইপ করে দিয়েছিলাম, কিন্তু স্যার আগের গুলো স্যার হাতে লিখছিলাম। তোমাদের যেটা সুবিধা হয় দিও, সমস্যা নেই। যেহেতু আমাদের অনেকগুলো কাজ আছে, তো আমি ওই রিপোর্ট রাইটিং এ অত মাথা ব্যথা করতেছি না, যেহেতু আমাদের ক্যামের কিন্তু বেশ ভালো পরিমাণ তোমাদের একটু সময় দিতে হবে, হ্যাঁ সময় লাগবে। এই জন্য অনেকগুলো সফটওয়্যার টফটওয়্যার শেখাচ্ছি, দরকার নেই, তোমরা যেটা সুবিধা মনে হয়। কেউ যদি মনে করো না আমি একটু টাইপ করে দিই, দিতে পারো, কেউ হাতে লিখে দিই, তোমার ইচ্ছা। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে, না থাকলে স্যার আপনি যে ওই যে গ্রুপ ওয়াইজ করার কথা বললেন আর কি, তো মানে আমাদের তো অনেকগুলো ডাটা আছে, জি স্যার, তোমাদের একই ডেটা না দিয়ে একটু আলাদা করে দিলাম আর কি। তো তাহলে স্যার কি এক গ্রুপ থেকে একজন করলে হবে নাকি? না না, সবার রিপোর্ট জমা দিব না, রিপোর্ট সবাই জমা দিবা।
আমি এটা দেখে চিন্তা করতেছি কোনটা কি করে। স্যার এখন তো স্যার আছেন তো, স্যার বলছেন যে একটু মানে এক এক গ্রুপ এক একটা ডাটা দিতে হবে। আমি আরবিটাইলি কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আর কিছু? ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। থ্যাংক ইউ। স্যার ল্যাব রিপোর্ট সাবমিশনের ব্যাপারটা মানে বুঝতে পারিনি স্যার, মানে কবে দিব স্যার? শুক্রবার রাত 12টার মধ্যে। স্যার আমাদেরকে স্যার আচ্ছা স্যার ঠিক আছে স্যার, জি এক সপ্তাহ তো হলো মনে হয়। জি স্যার। হ্যাঁ তোমাদের এটা বলে কেটে দিয়েছি। আর তাও স্যারের সাথে কথা বলো, স্যার যদি কম দেয় কিন্তু কিছু করার নাই, আমার সমস্যা নেই। স্যার আমাদের স্যার একটু খুব মানে প্রেশার যাচ্ছে স্যার, আসলে প্রতিটা মানে কোর্সই স্যার আসলে অনেক বেশি প্রেশার যাচ্ছে স্যার, একটু সময় ঠিক দিলে আছে, ভালো আমি হয়। স্যারকে ম্যানেজ করার চেষ্টা করবো, যদি না পারি দেন তোমাদের আমি ইনফর্ম করবো। আশা করি সমস্যা করবে না স্যার। জি স্যার, আসলে এছাড়াও স্যার হচ্ছে সারা মানে বর্ষাকাল তো স্যার, অনেক জায়গায় স্যার নেটওয়ার্ক ইস্যু থাকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।